যাওয়ার পরে একদম ঘোলাটে হয়ে গেছে এই দেশে। আমি মুক্তিযোদ্ধা থেকে বলতেছি এই কথা, ইনশাআল্লাহ শেখ হাসিনা আসবে, দেশ ঠিক হবে। মানে শেখ হাসিনা আসলে দেশ মোস্তফা সরোয়ার ফারুকী নতুন উপদেষ্টা, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা, শিক্ষার্থীদের দাবির মুখে, বিক্ষোভের মুখে তিনি পদত্যাগ করেছেন। খুবই গুরুত্বপূর্ণ আপডেট থাকছে আজকের এই ভিডিওতে। গোলাম সারোয়ার ফারুকী পদত্যাগ করেছেন এমন একটা নিউজ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আছে। যখন যুদ্ধ শুরু হয়, রাজনীতিবিদরা অস্ত্র দেয়, ধনীরা রুটি দেয়, গরিবরা তাদের সন্তান দেয়। যুদ্ধ পরবর্তী সময়ে রাজনীতিবিদরা হাত মেলায়, ধনীরা তাদের রুটির দাম বাড়ায়, কিন্তু সেই গরিবরা তাদের সন্তানদের কবর খুঁজে বেড়ায়। আওয়ামী লীগের দোষরদের পাবেন, সেখানে তাদেরকে প্রতিরোধ করে তুলবেন। যদি এই সরকারের সর্বোচ্চ নেতা ডক্টর ইউনূসের সাথেও যদি আওয়ামী লীগের দোষরদের সম্পৃক্ত থাকে, তাহলে আমরা ডক্টর ইউনূসের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত আছি। সরকার শুধুমাত্র আমরা 24 জন উপদেষ্টা এবং একজন প্রধান উপদেষ্টাই কিন্তু সরকার না, আপনারা সরকারের একটা অন্যতম অংশ। এই সরকারের মধ্যে তো যারা একটা বিপ্লবী আদর্শ থাকা লাগবে, তাই এটা গণঅভ্যুত্থানে আমাদের কোনো ক্লিয়ার বিপ্লবী আদর্শ নাই। বিপ্লবের মধ্যে যারা ডিরেক্টলি ইনভলভ না, তাদেরকে নিয়ে যদি আপনি বিপ্লবী সরকার গঠন করেন, সেটা কিভাবে বিপ্লবী সরকার হয়? এখন বিষয়টা হচ্ছে যে আমাকে এই সমন্বয়কদের মধ্যে শান্ত বা খুবই তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী যে ছেলেটা, এই ছেলেটার নাম হচ্ছে নাহিদ ইসলাম। খুব বেশি হাইপার হন না, কথাবার্তার মধ্যে যথেষ্ট ধীর শান্ত, বাট যেই কথাগুলা বলেন এক একটা কথায় পুরো একটা রাজ্য, একটা দল, একটা টিম তারা আওলায় যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিন মতো আমি আপনাদের সাথে ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে কথা বলবো। বর্তমান চলমান রাজনীতির বিষয়ে সবচেয়ে ভাইরাল এবং আলোচিত খবরগুলো নিয়ে আপনার মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ইতিমধ্যে ভিডিওর শুরুতে কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে এবং মানে কি বিষয়টা নিয়ে আলোচনা হতে যাচ্ছে। তো দর্শক, ভিডিওর কিছু অংশ ভিডিওর শুরুতে দেখেছেন, বাকি অংশগুলো আমরা একটু পরে দেখবো। তার আগে আমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর বেশি কথা বলছেন আমরা একটা ভিডিও একদম ঘোলাটে হয়ে গেছে এই দেশে। আমি মুক্তিযোদ্ধা থেকে বলতেছি এই কথা, ইনশাআল্লাহ শেখ হাসিনা আসবে, দেশ ঠিক হবে। মানে শেখ হাসিনা আসলে দেশ মোস্তফা সরোয়ার ফারুকী নতুন উপদেষ্টা, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা, শিক্ষার্থীদের দাবির মুখে, বিক্ষোভের মুখে তিনি পদত্যাগ করেছেন। খুবই গুরুত্বপূর্ণ আপডেট থাকছে আজকের এই ভিডিওতে। গোলাম সারোয়ার ফারুকী পদত্যাগ করেছেন এমন একটা নিউজ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আছে। যখন যুদ্ধ শুরু হয়, রাজনীতিবিদরা অস্ত্র দেয়, ধনীরা রুটি দেয়, গরিবরা তাদের সন্তান দেয়। যুদ্ধ পরবর্তী সময়ে রাজনীতিবিদরা হাত মেলায়, ধনীরা তাদের রুটির দাম বাড়ায়, কিন্তু সেই গরিবরা তাদের সন্তানদের কবর খুঁজে বেড়ায়। আমরা দেখতে পেয়েছি আমাদের শহীদদের রক্ত এখনো শুকায় নাই। জুলাই আগস্ট অভ্যুত্থানে 2000 অধিক শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশে বর্তমানে আমরা আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসন দেখতে পাচ্ছি। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই বাংলাদেশে আমরা যেভাবে আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত সংগঠন, ছাত্রলীগ, যুবলীগকে যেখানেই দেখছি সেখানে নিবৃত্ত করার চেষ্টা করছি। আমরা একই সাথে বলতে চাই, এই সরকার যদি ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করে, তাহলে এই সরকারের বিরুদ্ধে রাস্তায় নামতে আমরা দ্বিধাবোধ করবো না। যারা এই শহীদের রক্তের সাথে বেমানি করবে, তাদের কোনো সাথে আমরা আপোষ করবো না। আমরা স্পষ্ট করে বলতে চাই, গতকালকে আমরা দেখতে পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক একজন লোক, যিনি শেখ পরিবারের উচ্ছিষ্টাভোগী, যিনি আওয়ামী দোসর হিসেবে পরিচিত, শেখ বশিরউদ্দিন কিভাবে উপদেষ্টা পরিষদে নিয়োগ পায়। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জানতে চাই, একজন ছাত্র হত্যার আসামি কিভাবে উপদেষ্টা পরিষদে যেতে চায়। এই উপদেষ্টা পরিষদে নিয়ে আপনারা আপনাদের নৈতিকতা হারিয়েছেন। আমরা প্রেস ক্লাব থেকে দাঁড়িয়ে বলতে চাই, অনতিবিলম্বে আগামী 24 ঘন্টার মধ্যে ছাত্র হত্যার আসামি শেখ বশিরউদ্দিনকে উপদেষ্টা পরিষদ থেকে বাতিল করতে হবে। যদি বাতিল করা না হয়, তাহলে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের বাসভবন, বঙ্গভবন ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য হব। আমরা যেভাবে আমরা যেভাবে আওয়ামী লীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে এই দেশকে আওয়ামী ফেসিবাদ থেকে মুক্ত করেছি, একইভাবে যদি আওয়ামী লীগের পান্ডারা, দোসররা আবার যদি রাস্তায় চেপে বসে, তাহলে তাদের বিরুদ্ধে আমরা উৎখাতের জন্য লড়াই শুরু করব। কোনো
কোনোভাবেই এখনো আমরা দেখতে পাচ্ছি আমাদের হাসপাতালগুলোতে আমাদের ভাইদের আমাদের বোনদের হাজারি থামে নাই, কিন্তু একইভাবে SPDC থেকে শুরু করে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে আওয়ামী লীগের পাণ্ডাদের নিয়োগ দেওয়া হচ্ছে, যা স্পষ্টভাবেই এই অভ্যুত্থানকে ব্যাহত করার ষড়যন্ত্রের সামিল। আমরা ছাত্র নাগরিক অভ্যুত্থানের যে সংগঠন থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষকে আহ্বান জানাবো, যেখানেই আওয়ামী লীগের দোষরদের পাবেন সেখানেই তাদেরকে প্রতিরোধ করে তুলবেন। যদি এই সরকারের সর্বোচ্চ নেতা ডক্টর ইউনূসের সাথেও যদি আওয়ামী লীগের দোষরদের সম্পৃক্ত থাকে, তাহলে আমরা ডক্টর ইউনূসের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত আছি। এই লড়াই সংগ্রামে 8 কোটি মানুষের মুক্তির লড়াই, দেশমাতৃকে রক্ষা আমরা যে আন্দোলন শুরু করেছি, সেই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব। মুছে ফেলার প্রত্যয় নিয়ে কাজ করতে পারছি। শুরুতেই তাদের প্রতি, তাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করছি। সরকার শুধুমাত্র আমরা 24 জন উপদেষ্টা এবং একজন প্রধান উপদেষ্টাই কিন্তু সরকার না, আপনারা সরকারের একটা অন্যতম অংশ। আমাদের কাজ হচ্ছে পলিসি ডিসিশন নেওয়া এবং সেটা বাস্তবায়নের কাজ হচ্ছে মূলত আপনাদের। এবং বিগত সময়ে যে রাজনৈতিক সরকার ছিল, যে ফ্যাসিবাদী সরকার ছিল, তাদের পলিসি ডিসিশনগুলোই ছিল জনবিরোধী, গণতন্ত্র হত্যাকারী এবং মানুষের জীবন নেওয়ার মতো পলিসি ডিসিশন তারা দিয়েছেন। এবং প্রশাসনের মধ্যে থাকা তাদের দোসররা সেগুলো বাস্তবায়ন করেছে। এবং অনেক ক্ষেত্রে প্রশাসনের মধ্যে থাকা কিছু কিছু অফিসার যারা দলীয় নেতাদের থেকেও বেশি রাজনৈতিকভাবে সেই দায়িত্বগুলো পালন করেছে। আমি বিগত সরকারের সময় প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে থাকা একজনের কিছু ইনফরমেশন পেয়েছিলাম। তো সেখানে তিনি বিভিন্ন জেলার এসপিদেরকে নির্দেশনা দিচ্ছেন হোয়াটসঅ্যাপে যে অমুক জায়গায় গুলি করতে হবে, ওইখানে গুলি করতে হবে। তার কিন্তু সেটা দায়িত্ব ছিল না। স্বরাষ্ট্র সচিব যে ছিলেন তার ভিডিও তো আমরা দেখেছি, তিনি তার পেরিফেরির মধ্যে এই অন্যায়গুলো করেছেন। কিন্তু আমি বলতে চাচ্ছি অন্যান্য যারা বিভিন্ন অন্যান্য সেক্টরে ছিলেন তারাও দলীয় নেতাকর্মীদের মতোই সরকারের বাহিনীগুলোকে নির্দেশনা দিয়েছেন গুলি করার জন্য, হত্যা করার জন্য। এই যে প্রফেশনালিজমের যেই অবক্ষয়টা ঘটেছে এবং সেগুলোকে প্রশ্রয় দিয়েছে ফ্যাসিবাদী সরকার, সেই অবক্ষয় যেন ভবিষ্যতে আর কখনো না ঘটে সেটা আপনাদেরকে নিশ্চিত করতে হবে। জনপ্রশাসন সংস্কার কমিশন হয়েছে, সেটা কিভাবে নিশ্চিত করা যায় এই প্রসেসগুলো আপনারা ভালো জানেন। আপনারা জনপ্রশাসন সংস্কার কমিশনে আপনাদের মতামত দেবেন যে কিভাবে সংস্কার করলে, কাঠামোগত পরিবর্তন করলে ভবিষ্যতে আর কখনো প্রশাসনের এতটা দলীয়করণ সম্ভব হবে না। ভবিষ্যতে আর কখনো প্রশাসন এতটা দল দাসের মতো কার্যক্রম করবে না, জনগণের বিরুদ্ধে জনবিরোধী অবস্থান নেবে না। সেটা নিশ্চিত করার জন্য আপনাদের মতামত দেবেন এবং সেই অনুযায়ী সরকার জনপ্রশাসনের সংস্কার নিয়ে আসবে। বিগত 16 বছরের ক্ষমতায় থাকার কারণে প্রশাসনে ফ্যাসিবাদের দোসরদের শিকড় অনেক গভীর পর্যন্ত পতিত। আমরা তো সচিব পর্যায়ে পরিবর্তন করছি, এডিশনাল সেক্রেটারি পর্যায়ে পরিবর্তন করছি, বিভিন্ন অধিদপ্তরের ডিজি পরিবর্তন করছি, কিন্তু প্রত্যেকটা অফিসের কেরানি পর্যন্ত ফ্যাসিবাদের দোসর। আপনারা জানেন নিয়োগগুলো কিভাবে হয়েছে, আপনারাও সে সময় বিভিন্ন জায়গায় দায়িত্বে ছিলেন, যে রাজনৈতিক ব্যক্তিরা এসে তালিকা দিত, তালিকা দিয়ে বলতো যে এদেরকে নিতে হবে। আমি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, সেখানে সাবেক একজন সচিবের সাথে আমি কথা বলছিলাম। তো তিনি বলছিলেন যে তখনকার যিনি মন্ত্রী ছিলেন মনোরঞ্জন সুফিয়ান, তিনি 150 জনের একটা তালিকা দিয়ে বলেছিলেন যে এদেরকে চাকরিতে নিতে হবে। এখন কিভাবে নেবেন সেটা আপনি জানেন। তো তাদেরকে সেভাবে চাকরিতে নেওয়া হয়েছে। আমরা প্রশাসনে যে বিভিন্ন জায়গায় এভাবে দোসরদেরকে ঢোকানো হয়েছে তাদেরকে বের করার এবং সেখানে সৎ, দক্ষ এবং নিরপেক্ষ অফিসারদেরকে দায়িত্ব দেওয়ার কার্যক্রম পরিচালনা করছি। সরকারের মধ্যে তো যারা একটা বিপ্লবী আদর্শ থাকা লাগবে, তাই এটা গণঅভ্যুত্থানে আমাদের কোনো ক্লিয়ার বিপ্লবী আদর্শ নাই। ফর এক্সাম্পল, আমার আদর্শ অবভিয়াসলি আই ওয়াজ ইন্সপায়ার্ড বাই মাই রিলিজন, যেটা আমাকে অনেক ইন্সপায়ার করেছে বিপ্লবে যোগ দেওয়ার জন্য। নীতি নৈতিকতা ওখান থেকেই আসছে, বাট অনেকের এখান থেকে আসে নাই। সো বিপ্লবী সরকার যদি গঠন করতে হতো, তো বিপ্লবী সরকার তো হয় বিপ্লবী দিয়ে। আপনি বিপ্লবের মধ্যে যারা ডিরেক্টলি ইনভলভ না, তাদেরকে নিয়ে যদি আপনি বিপ্লবী সরকার গঠন করেন, সেটা কিভাবে বিপ্লবী সরকার হয়? এখন বিষয়টা হচ্ছে যে আমাকে কোনোভাবে তারা কোনো কন্ট্যাক্ট করে নাই, অ্যাজ ইফ আমার এখানে কোনো কন্ট্রিবিউশন নাই। যেখানে ইটস ওকে, মানে আই ডোন্ট পার্সোনালি কেয়ার। আমি বাংলাদেশের এই সব আপনারা জানেন, আপনারা রিপোর্টার, আপনারা জানেন যে আমি বাংলাদেশের একদম ফার্স্টে থেকে এই আন্দোলন শুধু এটা না, আমি বাংলাদেশের প্রথম প্রাইভেট ইউনিভার্সিটি রাস্তায় নামায় রোড ব্লক করা, সেটা আমি ফার্স্টে করি। ইট ওয়াজ মাই প্ল্যান। হ্যাঁ, আমার ওই স্ট্র্যাটেজিটা আমি যদি দেখেন, আমি এখন এই মুহূর্তে আমার কম্পিউটার থেকে বের করে দিব আমার ডিটেল স্ট্র্যাটেজি। তো সেটা আমি ফার্স্টে করি। তো আমি বাংলাদেশের জন্য করে আসছি, এই কিছু পাওয়ার আশায় না যে আমি কিছু একটা পাবো, আমাকে কেউ একটু রেসপেক্ট বেশি দিবে, এরকম না। আমি এখানে এই জন্য কিছু করি নাই। সো তারা যদি সরকার ঠিক মতো চালাতে পারতো, দ্যাটস ফাইন, আই এম হ্যাপি। আপনি যদি দেখেন আমার স্ট্যাটাসগুলি, আমি প্রথমে খুবই খুশি হয়েছিলাম যে হ্যাঁ, সরকার গঠন হয়েছে, ইটস ফাইন, আমার দরকার নাই। হাউএভার,
দিন যত যাচ্ছে তত কিছু প্রবলেম আমি দেখতে পাচ্ছি যে দিস ইজ ক্লিয়ারলি আ ডিসক্রিমিনেটরি গভর্নমেন্ট। সে বৈষম্য বিরোধী দাবি করছে বা সে নিজেই বৈষম্য করছে। তারা তাদের এজেন্ডা, তাদের আইডিয়ালস যেটা বাংলাদেশের সাথে যায় না, সেই ধরনের আইডিয়ালস এবং দর্শন সরকার সেটা চাপিয়ে দেওয়ার যত রকম কাজ কারবার সেটা করছে। জনগণের যে দ্রব্যমূল্য হার, বিভিন্ন সমস্যা, এবং 5ই অক্টোবর আমিও লিখেছিলাম যে সবার আগে উচিত হচ্ছে শহীদ এবং আহতদের চিকিৎসা করা, সেটাও তারা ফেলিয়ার। এই একটা কাজেও তারা সাকসেসফুলি করতে পারেনি, কারণ আমি এখনো মানুষকে দেখি যে তারা বাসার মধ্যে গুলি ভিতরে ঢুকে বসে আছে, তাদের কোনো খোঁজ খবর নাই, মানে তাদের যে কোনো একটা প্রসেসে আনা হবে সেটাও নাই। তার মানে দে আর ফেলিয়ার ইন এভরি লেভেল। সো এই জন্য আমি আসলে এটাকে বিপ্লবী সরকার হিসেবে ধরতে পারছি না, দুঃখজনকভাবে। আমি এটাকে বিপ্লবী সরকার বলবো না। আমি যদি আরেকটু ফার্দার ইলাবোরেট করি, সেটা হচ্ছে যে এই সরকারটা মূলত যাদেরকে নেওয়া হচ্ছে তারা এনজিও সেন্ট্রিক। এখন এনজিও চালানো আর জনগণের নেতৃত্ব দেওয়ার ভিতরে আকাশ পাতাল পার্থক্য আছে। এনজিওরা যেমন নম চমস্কি আপনারা সবাই জানেন, পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য নাম্বার 1 পলিটিক্যাল থিঙ্কার, সে এরকম বলেছে যে একটা অর্গানাইজেশন, এনজিও অর্গানাইজেশন একটা ফ্যাসিস্ট বা একটা টোটালিটেরিয়ান একটা সিস্টেমের মতো, যেখানে এনজিও যে মাস্টাররা তারা যেটা বলে ওয়ার্কারদের সেটাই করতে হয়। তাদেরকে ছাঁটাই করতে চাইলে করে দিতে পারে, তাদেরকে যাকে ইচ্ছা তাকে নিতে পারে, তার কালচার, অফিস কালচার, সেগুলো সবই ইয়ে করে এনজিওরা। তো তারা যদি দেশটাকে এনজিও মনে করে যে আমার এই দেশের জনগণ, আমি যাকে খুশি তাকে নিব, আমি যা খুশি তাই করবো, আমি আমার আদর্শ চাপাই দিব জনগণের উপর, দ্যাটস আ প্রবলেম। বিকজ জনগণের দ্বারা সরকার, সরকারের দ্বারা জনগণ না। এনজিও মানে ওয়ার্কার চালিয়ে অভ্যস্ত, এনজিও কারো মানে কিভাবে বোঝাবো যে কারো আন্ডারে তারা তো থাকে না, কারণ এখন আমরা বলি সিভিল সার্ভেন্ট, তারা কিন্তু সিভিল সার্ভেন্ট। আমাদের এই সমন্বয়কদের মধ্যে শান্ত বাট খুবই তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী যে ছেলেটা, এই ছেলেটার নাম হচ্ছে নাহিদ ইসলাম। খুব বেশি মানে হাইপার হন না, কথাবার্তার মধ্যে যথেষ্ট ধীর শান্ত, বাট যেই কথাগুলা বলেন এক একটা কথায় পুরো একটা রাজ্য, একটা দল, একটা টিম তারা আওলায় যায়। আজকে নাহিদ ইসলাম যেই কথা বলেছে আমার একদম মনের কথা বলছে ভাই। বিভিন্ন সময় আমরা এই কথাগুলাই বলছি যখন ইস্যুটা হয় ভারত এবং ইস্যুটা হয় আমার দেশের নাগরিক। আমার দেশের নাগরিক বলতে হিন্দু হোক, মুসলিম হোক, কে কোন দল করি ডাজেন্ট ফ্যাক্ট, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমরা লড়াই করব, আমরা ঝগড়া করব, আমরা রাজপথে যাব, আমরা আবার পরের দিন মিলা যাব। কিন্তু এই ইস্যুকে কেন্দ্র করে ওই ভারত থেকে ভারতের মন্ত্রীরা কখনো চট্টগ্রাম দখলের চিন্তা, কখনো বান্দরবনের দিকে ফোকাস, কখনো বাংলাদেশের সেনাবাহিনী পাঠানোর পরিকল্পনা, হিন্দুদের নিরাপত্তা ইস্যুতে এই যে ভারতের মানুষের সামনে একটা রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউতে। আমরা যেমন ধরেন ফিলিস্তিনে যখন মুসলিমরা এই ঘটনার শিকার হচ্ছে, আমরা কথা বলতেছি কেন, আমি মুসলিম, ওই মানুষটা মুসলিম। তদ্রুপ ভারতীয় মিডিয়ায় বাংলাদেশকে নিয়ে যে ভুলভাল বিভিন্ন রকম তথ্য দেওয়া হয়, বিভিন্ন পুরান ফুটেজ এগুলোর নগদ বলে চালাই দেওয়া হয়, তো ভারতের হিন্দু মানুষদের মনে এটা ফিল হয়, আরে দেখো বাংলাদেশে হিন্দুদেরকে কি পরিমাণ নির্যাতন করা হচ্ছে। কিন্তু একটা মেইন স্ট্রিম টেলিভিশন মিডিয়া যখন এই মিথ্যা তথ্য দেয় তখন তো মানুষ একটা গুজবটা আর ধরতে পারে না। তো এরকম নানান ইস্যু নিয়ে গতকালকে নাহিদ যে বক্তব্য দিয়েছে আমি তাকে ধন্যবাদ জানাই। আ লিডার শুড বি লাইক দ্যাট, এরকম হইতে হবে, ম্যা করা যাবে না যখন রাষ্ট্র নিয়ে কথা হচ্ছে। বিবিসিকে একটা সাক্ষাৎকার দিয়েছে নাহিদ, সেখানে প্রথম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল ভারত আপনাদের সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়ে বারবার কথা বলছে, বিষয়টি আপনি কিভাবে দেখছেন? তো নাহিদের এই জবাবটা আমার খুবই পছন্দ হয়েছে। নাহিদ বলছে এখানকার সংখ্যালঘুরা আমাদের নাগরিক, তাদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব, এই বিষয়ে ভারতের কিছু বলার দরকার নেই। যেটা নিয়ে ভারতের বলা প্রয়োজন সেটা হলো জুলাই আগস্টের সংগঠিত গণহত্যা। তো এখানে নাহিদ চাইলে আরও একটা লাইন যোগ করতে পারত, সম্ভবত তার পজিশন থেকে সেই কথাটা বলে নাই যে তোমরা আমার দেশের সংখ্যালঘু নিয়ে চিন্তা করো, আরে তোমার দেশে যে 20 কোটি মুসলিম আছে তোমরা তাদের কি পরিমাণ রাইটস দিচ্ছ ধর্মীয়। আমাদের রাষ্ট্র, আমাদের সরকার, আমাদের জনগণ যেভাবে আমরা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউর বাহিরে দেখেন রাজনৈতিকভাবে আপনি জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ এই স্লোগান, ভবিষ্যতে জামাতেরও এখন হিন্দু টিম হয়েছে, আপনি এখন জামাত, হিন্দু মানুষ জামাত করছেন, তো কালকে ধরেন আওয়ামী লীগ ক্ষমতা দিলে আপনারা তখন মারবে, তখন আপনি বলবেন যে কি ভাই আমি হিন্দু, আমার মারতেছে, এটা আওয়ামী লীগ এসে সংখ্যালঘু নির্যাতন করতেছে। ন, এতদিন যারা হিন্দুদের মধ্যে আওয়ামী লীগ করছে, জয় বাংলা করছে, তারা এখন নির্যাতনের শিকার হচ্ছে, সেম টু সেম মুসলমানও তো হচ্ছে, ওটা নিয়ে তো কেউ কথা বলছে না। বিষয়গুলো কিন্তু এরকম। তো নাহিদ এই জায়গাটা যোগ দিলেও পারতো যে তুমি তোমার দেশে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য কি করেছো, কিন্তু নাহিদ যতটুকু বলছে ফাইন, আর একটু বলতে হবে। প্রিয় দর্শকের বিষয়টা আপনার মতামত জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখাবো না কোনো ভিডিওতে। আল্লাহ।